হ্যালো, আসসালামু আলাইকুম। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, কেমন আছো সবাই? তোমাদের আশা করি যে যেখানেই আছো সুস্থ আছো, নিরাপদে আছো এবং ভালো আছো। আলহামদুলিল্লাহ আমিও সুস্থ আছি। তোমাদের সবাইকে এই মধ্য দুপুরে আমি তোলারাম কলেজ অনলাইন ইকোনমিক্স ক্লাসে স্বাগতম জানাচ্ছি। আমি নাজিয়া শারমিন হক, প্রভাষক অর্থনীতি বিভাগ, সরকারি তোলারাম কলেজ, নারায়ণগঞ্জ। আমি ইতিমধ্যে তোমাদেরকে একটা চ্যাপ্টার শেষ করেছি, ভোগ এবং সঞ্চয় অপেক্ষক। আজকে তাহলে আমি পড়াবো তোমাদেরকে অর্থনীতির তৃতীয় পত্রে আমরা অধ্যায় 4 বিনিয়োগ ইনভেস্টমেন্ট এই চ্যাপ্টারটা দিয়ে আমি শুরু করছি। তার আগে ক্লাস শুরু করার আগে অ্যাজ ইউজুয়াল বলে নিচ্ছি, সবাই প্রত্যেকে কমেন্ট বক্সে তোমাদের গ্রুপ নেম, তোমাদের নিজেদের নাম এবং রোল নম্বরগুলো একটু দিবে। এগুলো তোমাদের হাজিরা হিসেবে কাউন্ট করা হবে। তাহলে আজকে আমি বিনিয়োগ নতুন একটা চ্যাপ্টার শুরু করছি। আমরা কি জানি? আমরা জানি বিনিয়োগের ইংরেজি টার্ম কি? ইনভেস্টমেন্ট, তাই না? কম বেশি আমরা কি ইনভেস্টমেন্ট শব্দটার সাথে মোটামুটি কম বেশি আমরা সবাই পরিচিত। সাধারণ অর্থে ইনভেস্টমেন্ট বলতে আমরা কি বুঝি? স্টক, বন্ড, শেয়ার ইত্যাদি ক্ষেত্রে আমাদের কি অর্থ লগ্নি করাকে বা পুঁজিটাকে আমরা যে নিয়োগ করে থাকি তাকেই কিন্তু আমরা ইনভেস্টমেন্ট বলি। কিন্তু অর্থনীতির ভাষায় ইনভেস্টমেন্ট বা বিনিয়োগ হচ্ছে বিনিয়োগের ইংরেজি টার্ম হচ্ছে ইনভেস্টমেন্ট। কিন্তু যেহেতু আমরা কি এখন ইকোনমিক্স ক্লাস করছি, তার মানে আমরা প্রত্যেকে কি অর্থনীতির স্টুডেন্ট। অর্থনীতির ভাষায় আমরা বিনিয়োগ বলতে বা ইনভেস্টমেন্ট বলতে কি বুঝি? যে আগে যা কিছু আছে তার সাথে নতুনভাবে আমরা যদি যুক্ত করি, যেমন নতুন কারখানার যন্ত্রপাতি, সরঞ্জামাদি ইত্যাদি যদি আমরা অর্থাৎ নতুনভাবে মূলধন সংযোজন করাকে আমরা বলবো কি? বিনিয়োগ বা ইনভেস্টমেন্ট। ঠিক আছে? অর্থনীতিবিদ কেইন্স বলেছেন, অর্থনীতিবিদ কেইন্সের ভাষায় আমরা যদি বলি অর্থনীতিবিদ কেইন্স বলেছেন যে বর্তমান মূলধনের সাথে নতুনভাবে মূলধন সংযোজন করাকে আমরা বলবো যে আমাদের ইনভেস্টমেন্ট বা বিনিয়োগ। অর্থাৎ আমাদের বর্তমানে যে মূলধনটা আছে তার সাথে যদি আমরা নতুনভাবে আরও মূলধন যুক্ত করি সেটাকেই আমরা বলবো ইনভেস্টমেন্ট বা বিনিয়োগ। আশা করি আমার পড়া তোমরা বুঝতে পারছো। আর যদি আমার পড়া বোঝানোতে তোমাদের কোনো প্রবলেম হচ্ছে, সমস্যা হচ্ছে, তোমরা কমেন্ট বক্সে তোমাদের প্রবলেমগুলো লিখতে পারো। ইনশাল্লাহ আমি তোমাদের সকল প্রশ্নের টপিকস রিলেটেড সকল প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। তাহলে ইনভেস্টমেন্ট কি? ইনভেস্টমেন্ট হচ্ছে মূলধন সংযোজন। অর্থনীতিবিদ কেইন্সের ভাষায় আমরা ইনভেস্টমেন্ট বলতে কি বুঝবো? মূলধন সংযোজন বা মূলধন বৃদ্ধিকে আমরা বলবো হচ্ছে ইনভেস্টমেন্ট বা বিনিয়োগ। এখন দেখো, আমরা বলতে পারি যে আমাদের আয়ের সাথে ইনভেস্টমেন্ট বা বিনিয়োগের একটা সম্পর্ক আছে। আয় বাড়লে আমরা নর্মালি কি বলবো? যে আয় বাড়লে আমাদের বিনিয়োগটা বাড়বে। আবার আয় যখন কম হবে তখন আমাদের কি হবে? বিনিয়োগটাও কম হবে। তাহলে আয়ের ভিত্তিতে আমরা এই বিনিয়োগটাকে আমরা কি দুইভাবে আমরা ভাগ করতে পারি। আয়ের ভিত্তিতে আমাদের ইনভেস্টমেন্ট হচ্ছে দুই ধরনের। একটা হচ্ছে কি স্বয়ংভূত বিনিয়োগ বা অটোনোমাস ইনভেস্টমেন্ট, আর দুই নম্বরটা হচ্ছে কি? দুই নম্বরটা হচ্ছে প্ররোচিত বিনিয়োগ বা ইনডিউসড ইনভেস্টমেন্ট। তাহলে চলো আমরা একটু লিখি যে আয়ের ভিত্তিতে আমাদের ইনভেস্টমেন্ট বা বিনিয়োগ হচ্ছে দুই ধরনের। একটা হচ্ছে স্বয়ংভূত বিনিয়োগ বা আমাদের ইংরেজি টার্ম হচ্ছে অটোনোমাস ইনভেস্টমেন্ট। আর দুই নম্বরটা হচ্ছে আয়ের ভিত্তিতে আমরা ইনভেস্টমেন্টকে দুইভাবে আমরা ব্যাখ্যা করতে পারি। একটা হচ্ছে স্বয়ংভূত বিনিয়োগ, দুই নম্বরটা আমাদের হচ্ছে প্ররোচিত বিনিয়োগ বা ইংরেজি টার্ম হচ্ছে ইনডিউসড ইনভেস্টমেন্ট। ওকে, আমরা কিন্তু
ভোগ এবং সঞ্চয় অপেক্ষক এই চ্যাপ্টারেও কিন্তু আমরা আয়ের ভিত্তিতে কি ভোগ অপেক্ষকে দুইভাবে আমরা দেখিয়েছি যে স্বল্পকালীন ভোগ অপেক্ষকে দুইটা পার্ট থাকে, একটা হচ্ছে স্বয়ংভূত ভোগ ব্যয় বলেছি, আরেকটা হচ্ছে কি বলেছি পরিচিত ভোগ ব্যয়। ঠিক একইভাবে কিন্তু দেখো আমাদের ইনভেস্টমেন্টের ক্ষেত্রেও আমরা কি বলছি যে আমাদের ইনভেস্টমেন্টের ক্ষেত্রেও আমরা বলছি যে আয়ের ভিত্তিতে আমাদের বিনিয়োগটা হচ্ছে দুই ধরনের। এক নম্বরটা আমরা বলছি স্বয়ংভূত বিনিয়োগ, দুই নম্বর আমরা বলছি যে পরিচিত বিনিয়োগ। তাহলে স্বয়ংভূত বিনিয়োগটা কি আমরা তাহলে এখন দেখি যে এই স্বয়ংভূত বিনিয়োগটা কি। ঠিক আছে, যে বিনিয়োগ স্বয়ংভূত বিনিয়োগটা হচ্ছে যে বিনিয়োগ আয়ের উপর নির্ভর করে না তাকেই আমরা বলবো স্বয়ংভূত বিনিয়োগ। অর্থাৎ আয় বাড়লে বা কমলে, ইনকাম বাড়লে বা কমলে যে বিনিয়োগটা কোনো প্রভাব বিস্তার করে না। ওকে, আয়ের সাথে যে বিনিয়োগটার কোনো রিলেশন নাই বা সম্পর্ক নেই, আয়ের উপর ডিপেন্ড করে না যে বিনিয়োগটা, সেই বিনিয়োগটাকেই আমরা বলবো স্বয়ংভূত বিনিয়োগ। আমি সংজ্ঞাটা আবার বলছি, যে বিনিয়োগটা আয়ের উপর নির্ভর করে না তাকে বলা হয় স্বয়ংভূত বিনিয়োগ বা অটোনোমাস ইনভেস্টমেন্ট। চলো তাহলে মানে কি আমরা কি বললাম, আয়ের উপর নির্ভর করে না অর্থাৎ ইনকাম বাড়লে বা কমলে সেই ইনভেস্টমেন্টের উপরে কোনো প্রভাব পড়ে না। আমাদের গ্রাফিক্যাল প্রেজেন্টেশনে আমরা চলে যাই। আমরা যদি গ্রাফ দেখি তাহলে দেখো আমরা কি দেখতে পাই, গ্রাফটা আমাদের কেমন হবে চেহারা আমি একটু এঁকে দেখাচ্ছি। ভূমি অক্ষে মেজারমেন্ট করলাম আয়, লম্ব অক্ষে মেজারমেন্ট করছি স্বয়ংভূত বিনিয়োগ। যেহেতু আয়ের উপর ডিপেন্ডেন্ট না, ওকে, আয়ের উপর নির্ভর করে না, এজন্য আমাদের গ্রাফটা হবে স্বয়ংভূত বিনিয়োগের এই গ্রাফটা হবে ভূমি অক্ষে সমান্তরাল। দেখো ইনকাম বাড়ছে, প্রাথমিক অবস্থায় কি, প্রাথমিক অবস্থায় আমার ইনকাম যখন শূন্য তখন আমার স্বয়ংভূত বিনিয়োগ কত, ও এ পরিমাণ। দেখো প্রাথমিক অবস্থায় আমার ইনকাম যখন শূন্য, এই হচ্ছে আমার ইনকাম আর এই হচ্ছে আমার স্বয়ংভূত বিনিয়োগ। প্রাথমিক অবস্থায় আমার ইনকাম যখন শূন্য তখন আমার স্বয়ংভূত বিনিয়োগ কত, এই যে এতটুকু ও এ পরিমাণ। ইনকাম বেড়ে জিরো থেকে এখন ইনকাম বেড়ে আমাদের হয়ে গেল ও ওয়াই জিরো পরিমাণ বা ও ওয়াই নট, যেটাই বলো না কেন, ও ওয়াই জিরো পরিমাণ ইনকাম যদি বেড়ে হয়ে যায় তাহলে সেক্ষেত্রে আমাদের দেখো স্বয়ংভূত বিনিয়োগ হবে বি ওয়াই জিরো। ইনকাম আমাদের এখন ও ওয়াই জিরো, স্বয়ংভূত বিনিয়োগ হবে বি ওয়াই জিরো। ওকে, ইনকাম আরো বেড়ে হয়ে গেল ও ওয়াই ওয়ান, তাহলে স্বয়ংভূত বিনিয়োগ বেড়ে আরো হয়েছে কত, সি ওয়াই ওয়ান। এখন দেখো আমাদের কি এই মেজারমেন্টগুলো, এই গ্যাপগুলো সেম না, ও এ ইকুয়াল টু বি ওয়াই জিরো ইকুয়াল টু সি ওয়াই ওয়ান, এই গ্যাপগুলো কি দেখো সমান, তাই না? এই লম্ব দূরত্বগুলো আমাদের সমান, ও এ ইকুয়াল টু বি ওয়াই জিরো ইকুয়াল টু সি ওয়াই ওয়ান। অর্থাৎ আমরা তার মানে আমরা কি দেখতে পাচ্ছি যে ইনকাম বাড়ছে কিন্তু এর প্রভাব কি আমাদের এই স্বয়ংভূত বিনিয়োগে এর কোনো এফেক্টেড হচ্ছে না, কোনো প্রভাব পড়ছে না। তার মানে আমরা দেখতে পাচ্ছি আমাদের শূন্য অবস্থাতেও আমাদের স্বয়ংভূত বিনিয়োগ যেরকম আমাদের ইনকাম বেড়ে যখন জিরো ওয়াই জিরো হলো, ও ওয়াই জিরো হলো, ও ওয়াই জিরো যখন হলো ইনকাম বেড়ে তখনও আমাদের স্বয়ংভূত বিনিয়োগ কিন্তু সেম আছে। আবার যখন আমাদের ইনকামটা আরও বেড়ে গেল, ও ওয়াই ওয়ান হলো, তখনও আমাদের স্বয়ংভূত বিনিয়োগটা কি আছে, সেম আছে। তার মানে আমরা এই গ্রাফ থেকে আমরা বলতে পারছি, আমরা দেখতে পাচ্ছি যে যে বিনিয়োগটা ইনকামের ওপর প্রভাব বিস্তার করে না বা ইনকামের সাথে রিলেটেড না, অর্থাৎ আয় বাড়লে বা কমলে যে বিনিয়োগের কোনো প্রভাব পড়ে না, সেই বিনিয়োগটাকেই আমরা বলবো স্বয়ংভূত বিনিয়োগ বা ইংরেজি টার্ম হচ্ছে অটোনোমাস ইনভেস্টমেন্ট। ওকে, আমি আশা করি তোমরা বুঝতে পেরেছো, ঠিক আছে? আর বিনিয়োগের সংজ্ঞা আমি কি বলেছি, বিনিয়োগের সংজ্ঞা কি বলেছি যে মূলধন সংযোজনকে বোঝায় বা মূলধন বৃদ্ধি, অর্থাৎ বর্তমানে আমার যা আছে কি
তার সাথে আমি আরো মূলধন অ্যাড করব, সেটাকেই আমি বলবো ইনভেস্টমেন্ট বা মূলধন। মূলধনের ইকুয়েশন হলো, মূলধনের ইকুয়েশন হচ্ছে আই টি ইকুয়াল টু কে টি মাইনাস কে টি মাইনাস ওয়ান। এটা হচ্ছে আমার কি বিনিয়োগের একটা ইকুয়েশন। বিনিয়োগের ইকুয়েশন। এখানে আইটি হচ্ছে টি সময়ের জন্য বিনিয়োগ, কেটি হচ্ছে কি টি সময়ের জন্য মূলধন মজুদ, আর এই যে কে টি মাইনাস ওয়ান এটা হচ্ছে টি মাইনাস ওয়ান এই সময়ের জন্য মূলধন মজুদ। এটা হচ্ছে আমাদের কি, এটা হচ্ছে একটা বিনিয়োগ সমীকরণ, বিনিয়োগের জেনারেল সমীকরণ। এখানে আইটি দিয়ে আমি কি বুঝাচ্ছি, টি সময়ের বিনিয়োগ বা ইনভেস্টমেন্ট। কেটি দিয়ে বুঝাচ্ছি টি সময়ের মূলধন মজুদ, আর কে টি মাইনাস ওয়ান এটা বুঝাচ্ছি টি মাইনাস ওয়ান সময়ের মূলধন মজুদ। ওকে, ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পারছো। তাহলে আমরা কি বললাম যে বিনিয়োগ কি, বিনিয়োগ হচ্ছে মূলধন সংযোজন বা মূলধন বৃদ্ধি। বিনিয়োগের একটা ইকুয়েশন যদি লিখি, আইটি ইকুয়াল টু কে টি মাইনাস কে টি মাইনাস ওয়ান। এখানে আইটি হচ্ছে টি সময়ের বিনিয়োগ, আর কে টিটা হচ্ছে টি সময়ের জন্য মূলধন মজুদ, আর কে টি মাইনাস ওয়ান হচ্ছে এই টি মাইনাস ওয়ান এই সময়ের জন্য কি মূলধন মজুদের পরিমাণ। ঠিক আছে, এটা হচ্ছে আমার একটা প্রাথমিক বিনিয়োগ সমীকরণ। ওকে, তাহলে আমরা কি পড়ছিলাম, আমরা এরপরে কি বিনিয়োগের সংজ্ঞা থেকে আমরা কিন্তু চলে গিয়েছি যে আয়ের দৃষ্টিকোণ থেকে আমরা ইনভেস্টমেন্টকে দুইভাবে দেখতে পারি। একটা হচ্ছে আমাদের কি স্বয়ংভূত বিনিয়োগ, যেটা আমরা কি স্বয়ংভূত বিনিয়োগের সংজ্ঞা পড়ে আমরা কিন্তু গ্রাফিক্যাল প্রেজেন্টেশনের মাধ্যমে স্বয়ংভূত বিনিয়োগটা কি সেটা দেখেছি। এখন তাহলে আমরা চলে যাব 2 নম্বরে। 2 নম্বর আমি কি বলেছিলাম, যে প্ররোচিত বিনিয়োগ বা ইনডিউস ইনভেস্টমেন্ট। চলো তাহলে আমরা দেখি প্ররোচিত বিনিয়োগটা আমাদের কি। প্ররোচিত বিনিয়োগ বা হচ্ছে ইনডিউসড ইনভেস্টমেন্ট। বিনিয়োগ চ্যাপ্টারটা একেবারেই ইজি, ঠিক আছে, বিনিয়োগ চ্যাপ্টারটা একদম ইজি। আমি তোমাদেরকে চেষ্টা করব যে গুরুত্বপূর্ণ টপিকস রিলেটেড যে গুরুত্বপূর্ণ টপিকসগুলো আছে, আই মিন বিগত 5 বছরের কোশ্চেন অ্যানালাইসিস করে আমি দেখেছি যেই কোশ্চেনগুলো ফ্রিকুয়েন্টলি আসে, বারবার পরীক্ষায় আসে, সেই টপিকসগুলো আমি তোমাদেরকে প্রথমে কভার করার চেষ্টা করব, দেন আমি চলে যাব লেস ইম্পর্টেন্ট টপিকসে। আশা করি তোমরা আমার সাথেই থাকবে এবং ক্লাস যদি মনোযোগ দিয়ে করো আশা করি বুঝতে পারবে। তাহলে আমরা এখন চলে যাচ্ছি আমাদের 2 নম্বর পয়েন্টটাতে। 2 নম্বর পয়েন্টটা কি ছিল? 2 নম্বর পয়েন্টটা ছিল আমাদের প্ররোচিত বিনিয়োগ। প্ররোচিত বিনিয়োগ বা ইংরেজি টার্ম ছিল ইনডিউসড ইনভেস্টমেন্ট। তাহলে প্ররোচিত বিনিয়োগটা কি? প্ররোচিত বিনিয়োগের সংজ্ঞা হচ্ছে যে বিনিয়োগটা আয়ের উপর নির্ভর করে, অর্থাৎ আয় বাড়া বা কমার সাথে ওঠানামা করে, সেই বিনিয়োগটাকে আমরা বলবো প্ররোচিত বিনিয়োগ বা ইনডিউস ইনভেস্টমেন্ট। ঠিক আছে, আমি আবার সংজ্ঞাটা বলছি। প্ররোচিত বিনিয়োগটা কি? যে বিনিয়োগটা আয়ের উপর নির্ভর করে, অর্থাৎ আয় বাড়লে বা কমলে তার সাথে ওঠানামা করে, সেই বিনিয়োগটাকে আমরা বলবো প্ররোচিত বিনিয়োগ বা ইনডিউসড ইনভেস্টমেন্ট। চলো তাহলে গ্রাফিক্যাল প্রেজেন্টেশনে আমরা দেখি কি হয়। আমার ভূমি অক্ষে আমরা ধরলাম, মেজারমেন্ট করলাম আয়, লম্ব অক্ষে মেজারমেন্ট করলাম বিনিয়োগ, প্ররোচিত
বিনিয়োগ, পরিচিত বিনিয়োগ। তাহলে এই হচ্ছে আমার 45 ডিগ্রি লাইন, আর এটা হচ্ছে আমার পরিচিত বিনিয়োগ রেখা। 45 ডিগ্রি রেখার নিচে হচ্ছে আমার পরিচিত বিনিয়োগ রেখাটা হবে, কারণ এই রেখার ঢাল হচ্ছে কম। তাহলে এখানে এ বি যদি দেই, ইনকাম লেভেল Y0 Y1, এখানে আমি দিলাম I1 I2। দেখো তাহলে আমরা দেখতে পাচ্ছি এই গ্রাফ থেকে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের ইনকামের সাথে পরিচিত বিনিয়োগের একটা ধনাত্মক রিলেশন বা পজিটিভ রিলেশন বিদ্যমান। এজন্য আমাদের গ্রাফটা কি হয়েছে, এটা হচ্ছে আইটা আমাদের হচ্ছে পরিচিত বিনিয়োগ রেখা। এজন্য আমাদের গ্রাফটা কি হয়েছে, বাম থেকে ডানে ঊর্ধ্বগামী হয়েছে। দেখো আমাদের ইনকাম লেভেল যখন 0 তখন আমাদের পরিচিত বিনিয়োগটাও কি 0। আমাদের ইনকাম লেভেল এখন বেড়ে হয়ে গেল কি 0Y0, 0 থেকে আমাদের ইনকাম এখন বেড়ে হয়ে গেল কত, 0Y0। তাহলে এক্ষেত্রে আমাদের পরিচিত বিনিয়োগটাও বেড়ে হয়ে গেল কত, 0I1। ঠিক আছে, দেখো ইনকাম বাড়ছে, আমাদের কি ইনডিউস ইনভেস্টমেন্ট পরিচিত বিনিয়োগটাও কি বাড়ছে। আবার ইনকাম আরো বেড়ে 0Y0 থেকে হয়ে গেল 0Y1, সেক্ষেত্রে আমাদের পরিচিত বিনিয়োগটা আরো বেড়ে হয়ে গেল 0I2। এটা ইন্ডিকেট করছে আমাদের বি বিন্দু দ্বারা, আর আগেরটা কি ইন্ডিকেট করছে, 0Y0 যখন ইনকাম তখন আমাদের ইনভেস্টমেন্ট হয়েছে 0I1। এইটা নির্দেশ করছে কি, এই জিনিসটা নির্দেশ করছে আমাদের এ বিন্দু দ্বারা নির্দেশিত। তাহলে আমি কি কথাটা বলেছি আমি একটু সামারাইজ করি। যখন আমাদের এটা হচ্ছে আমার ইনকাম আর এটা হচ্ছে আমাদের পরিচিত ইনভেস্টমেন্ট, যখন আমার ইনকাম লেভেল 0 তখন আমার পরিচিত ইনভেস্টমেন্ট হচ্ছে 0। যখন ইনকাম বেড়ে হয়ে গেল 0Y0 তখন আমার পরিচিত ইনভেস্টমেন্ট বেড়ে হয়ে গেল কত, 0I1। যখন ইনকাম লেভেল আরো বেড়ে হয়ে গেল 0Y1 তখন আমার পরিচিত ইনভেস্টমেন্ট বা পরিচিত বিনিয়োগ বেড়ে হয়ে গেল 0I2। তাহলে দেখো ইনকামের সাথে একটা পজিটিভ রিলেশন দেখতে পাচ্ছি, ইনকাম বাড়ছে, আমার পরিচিত ইনভেস্টমেন্টও বাড়ছে। কিন্তু এখানে আমরা একটা জিনিস কি দেখতে পাই, যে ইনকাম আমাদের যে হারে বাড়ে আমাদের পরিচিত ইনভেস্টমেন্টটা কিন্তু সেই একই হারে বাড়ে না, তার চেয়ে কম হারে বাড়বে। ইনকামের সাথে আমাদের পরিচিত ইনভেস্টমেন্টটাও বাড়বে, কিন্তু ইনকাম আমাদের যে হারে বাড়ে পরিচিত ইনভেস্টমেন্টটা আমাদের সেই হারে বাড়ে না, তার চেয়ে কম হারে বাড়ে। এজন্য আমাদের পরিচিত বিনিয়োগ রেখাটা দেখো 45 ডিগ্রি লাইনের কিন্তু নিচের দিকে অবস্থান করছে। আর যেহেতু পজিটিভ একটা রিলেশন ইনকামের সাথে, এজন্য আমাদের রেখাটা কিন্তু বাম থেকে ডান দিকে ঊর্ধ্বগামী হয়েছে। আর যেহেতু ইনকাম যে হারে বাড়ে পরিচিত বিনিয়োগটা আমাদের সেই হারে বাড়ে না, তার চেয়ে কম হারে বাড়ে, এজন্য এই রেখাটা 45 ডিগ্রি লাইনের নিচে অবস্থান করছে। ওকে, আশা করি তোমরা আমার পড়াটা ক্লিয়ার হয়েছে। তাহলে আমি কি পড়ালাম এ পর্যন্ত, আমরা কিন্তু দেখলাম আমাদের বিনিয়োগ বা ইনভেস্টমেন্ট কাকে বলে, তারপর আমরা কিন্তু একটা সিম্পল বিনিয়োগ ইকুয়েশন দেখলাম, তারপরে কিন্তু আমরা দেখলাম যে বিনিয়োগটা আমাদের আয়ের ভিত্তিতে, আয়ের দৃষ্টিকোণ থেকে দুইভাবে ভাগ করা যায়। একটা হচ্ছে কি, একটা হচ্ছে আমাদের স্বয়ংভূত বিনিয়োগ, আর আরেকটা হচ্ছে কি পরিচিত বিনিয়োগ। এখন আমরা কিন্তু স্বয়ংভূত বিনিয়োগ গ্রাফের সাহায্যে বুঝলাম, সংজ্ঞা দিয়ে আমরা গ্রাফের সাহায্যে দেখলাম, এবং পরিচিত বিনিয়োগটাও কি আমরা সংজ্ঞা দিয়ে কিন্তু গ্রাফের সাহায্যে আমরা পরিচিত বিনিয়োগটা দেখলাম। এখন আমি আরেকটা ছোট্ট একটা টপিকস এটার মাঝে আমি পড়িয়ে দিব, যে অনেক সময় আসে কোশ্চেনের সংক্ষিপ্ত প্রশ্নে খ বিভাগে তোমাদের আসে যে সুদের হারের সাথে বিনিয়োগের সম্পর্কটা কেমন, ব্যাখ্যা করো। ঠিক আছে, বেসিক্যালি এই প্রশ্নটা হচ্ছে যখন যদি আসে যে সুদের হারের সাথে বিনিয়োগের সম্পর্ক কেমন, আমরা বেসিক্যালি দেখতে পাই যে সুদের হারের সাথে পরিচিত বিনিয়োগের একটা
রিলেশন আছে, সেই রিলেশনটা কেমন? সুদের হারের সাথে পরিচিত বিনিয়োগের একটা বিপরীতমুখী সম্পর্ক বিদ্যমান। যেহেতু পরিচিত বিনিয়োগটা আমরা পড়েছি, সংজ্ঞা পড়েছি, গ্রাফ দেখেছি, তাহলে সুদের হারের সাথে আমাদের পরিচিত বিনিয়োগের রিলেশনটা কেমন, এই টপিকসটা আমি এখন আলোচনা করব। আশা করি তোমরা আমার পড়া বুঝতে পারছো। তাহলে এখন ছোট্ট আরেকটা টপিকস আমরা দেখব, সেটা হচ্ছে কি সুদের হারের সাথে আমাদের পরিচিত বিনিয়োগের সম্পর্কটা কেমন, বা অনেক সময় কোশ্চেনে আসে যে সুদের হারের সাথে বিনিয়োগের সম্পর্কটি কেমন ব্যাখ্যা করো। এটা তোমাদের আসে শর্ট কোশ্চেনে। শর্ট কোশ্চেনে আমাদের কত মার্কস আছে? কত মার্কস আছে? 4 মার্কস, তাই না? 5টা কোশ্চেন আছে, 4, হ্যাঁ, শর্ট কোশ্চেনে তোমাদের মার্কস হচ্ছে 4 5 20, মানে 4 নম্বর। 4 নম্বরের কোশ্চেন অনেক সময় আসে যে সুদের হারের সাথে বিনিয়োগের সম্পর্কটা কেমন। তাহলে চলো আমরা একটু দেখি। সুদের হার, ইন্টারেস্ট রেট, সুদের হারের সাথে পরিচিত সুদের হারের সাথে পরিচিত বিনিয়োগের সম্পর্ক। ওকে, আমাদের টপিকস হচ্ছে সুদের হারের সাথে পরিচিত বিনিয়োগের সম্পর্ক। নরমালি আমরা জানি সুদের হারকে ইন্টারেস্ট রেট আর ছোট হাতের আর দিয়ে প্রকাশ করা হয়। তাহলে সুদের হার বাড়লে আমাদের পরিচিত ইনভেস্টমেন্টকে আমরা প্রকাশ করছি আই দিয়ে। ওকে, ক্যাপিটাল আই এবং স্মল আই। তাহলে সুদের হার বাড়লে আমার পরিচিত ইনভেস্টমেন্ট কি হবে? কমবে। আবার সুদের হার যখন কম হবে তখন আমার পরিচিত ইনভেস্টমেন্ট বাড়বে। এই যে দেখো, সুদের হারের সাথে পরিচিত ইনভেস্টমেন্টের একটা বিপরীতমুখী সম্পর্ক বা নেগেটিভ একটা রিলেশন। এই সম্পর্কটাই হচ্ছে আমাদের সুদের হারের সাথে পরিচিত বিনিয়োগের একটা বিপরীতমুখী সম্পর্ক বিদ্যমান। আমরা যদি গ্রাফে দেখি, আমরা দেখতে পাই, আমরা লম্ব অক্ষে মেজারমেন্ট করলাম আর সুদের হার, আর ভূমি অক্ষে আমরা মেজারমেন্ট করছি পরিচিত। ঠিক আছে, আমরা ভূমি অক্ষে মেজারমেন্ট করছি কি আমাদের পরিচিত বিনিয়োগ। তাহলে সুদের হার যখন R0, তখন আমরা দেখতে পাচ্ছি আমাদের পরিচিত বিনিয়োগ হচ্ছে I0। সুদের হার বেড়ে হয়ে গেল R1, সেক্ষেত্রে আমার কি হলো? পরিচিত বিনিয়োগ কমে হয়ে গেল I1। আবার সুদের হার যখন কমে হয়ে গেল R2, তখন পরিচিত বিনিয়োগ বেড়ে হয়ে গেল I2। অর্থাৎ এখন এ বি সি এ বিন্দুগুলো যোগ করলে আমি পাবো আই আই আই। অর্থাৎ আইটা হচ্ছে আমার কি? আমার পরিচিত বিনিয়োগ রেখা, যেটা আমার দেখাচ্ছে বাম থেকে ডান দিকে নিম্নগামী। কেন এই রেখাটা বাম থেকে ডান দিকে নিম্নগামী? কারণ সুদের হারের সাথে আমার পরিচিত বিনিয়োগের বিপরীতমুখী সম্পর্ক বিদ্যমান। অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি প্রাথমিক অবস্থায় আমার সুদের হার ছিল R0, তখন প্রাথমিক অবস্থায় আমার পরিচিত বিনিয়োগ হয়েছে I0। সুদের হার যখন বেড়েছে R0 থেকে R1 হয়েছে, তখন আমার কি? পরিচিত বিনিয়োগটা কমে হয়েছে I1। আবার যদি চিন্তা করি যে যখন আমার সুদের হার কমেছে R2 হয়েছে, R0 থেকে R2 হয়েছে, তখন আমার পরিচিত বিনিয়োগটা বেড়ে হয়ে গেছে, I0 থেকে হয়েছে I2। তাহলে দেখো, যখন সুদের হার বাড়ছে তখন পরিচিত বিনিয়োগটা আমার কমছে, আবার যখন সুদের হার কম হচ্ছে তখন কি হচ্ছে? পরিচিত বিনিয়োগটা বাড়ছে। এই যে দেখো, একটা বিপরীতমুখী রিলেশন বিদ্যমান। সুদের হারের সাথে আমার পরিচিত বিনিয়োগের একটা নেগেটিভ রিলেশন বিদ্যমান। এজন্য আমার পরিচিত বিনিয়োগের এই রেখাটা বাম থেকে ডান দিকে নিম্নগামী হয়। তাহলে আমাদের যদি কোশ্চেন আসে যে সুদের হারের সাথে বিনিয়োগের সম্পর্কটা কেমন ব্যাখ্যা করো,
বা যদি আসে যে সুদের হারের সাথে প্ররোচিত বিনিয়োগের সম্পর্কটা ব্যাখ্যা করো, আমরা কি অ্যান্সার করতে পারবো না? আমি আশা রাখি কি তোমরা অবশ্যই অ্যান্সার করতে পারবো। তাহলে আমরা কিন্তু কি শিখলাম আজকের ক্লাসে? একদম নতুন চ্যাপ্টার শুরু করেছি, ইনিশিয়াল দিয়ে একদম প্রাথমিক পর্যায়ে কথাবার্তা দিয়ে আমি কি ক্লাসটা করছি। তারপরে আমরা আস্তে আস্তে কি হবে এই চ্যাপ্টারে একটু গভীরে যাব। আজকে যেহেতু এই চ্যাপ্টারের উপর আমার প্রথম ক্লাস, এজন্য আমি কিন্তু একদম প্রাথমিক আলোচনা করছি। প্রথমে আমি কি আলোচনা করলাম? বিনিয়োগ কাকে বলে, তারপরে বিনিয়োগের একটা নর্মাল একটা ইকুয়েশন পড়লাম। তারপরে আমরা পড়লাম কি আয়ের দৃষ্টিকোণ থেকে বিনিয়োগকে দুইভাবে ভাগ করা যায়, একটা হচ্ছে স্বয়ংভূত বিনিয়োগ, আরেকটা হচ্ছে প্ররোচিত বিনিয়োগ। তারপর আমরা গ্রাফিক্যাল প্রেজেন্টেশন সংজ্ঞা এবং গ্রাফিক্যাল প্রেজেন্টেশনের সাহায্যে দেখলাম যে স্বয়ংভূত বিনিয়োগ কি, গ্রাফের সাহায্যে দেখলাম। এরপরে আমরা দেখলাম প্ররোচিত বিনিয়োগ কি, প্ররোচিত বিনিয়োগটা কেমন, গ্রাফের সাহায্যে দেখলাম। তারপর প্ররোচিত বিনিয়োগের সাথে সুদের হারের সম্পর্কটা কেমন, সুদের হারের সাথে প্ররোচিত বিনিয়োগের সম্পর্কটা কেমন সেটাও আমরা চিত্রের সাহায্যে আমরা দেখলাম। আমরা কিন্তু এ পর্যন্ত মোটামুটি বিনিয়োগ সম্বন্ধে মোটামুটি প্রাথমিক ধারণা আমাদের কিন্তু হয়ে গেল। বিনিয়োগ কাকে বলে, স্বয়ংভূত বিনিয়োগ কাকে বলে, প্ররোচিত বিনিয়োগ কাকে বলে, সুদের হারের সাথে প্ররোচিত বিনিয়োগের রিলেশনটা কেমন, আমরা কিন্তু এগুলো দেখে ফেললাম। এখন তাহলে আমি চলে যাব আমার পরবর্তী টপিকসে। আমার পরবর্তী টপিকসটা আমি চলে যাব যে সঞ্চয় এবং বিনিয়োগ, সেভিংস এবং ইনভেস্টমেন্ট, সঞ্চয় এবং বিনিয়োগ এই দুইটা সমতার ভিত্তিতে কিভাবে আমরা ভারসাম্য জাতীয় আয়টা নির্ধারণ করতে পারি। ঠিক আছে, তাহলে আমার টপিকসটা কি? সঞ্চয় এবং বিনিয়োগের সমতার ভিত্তিতে কিভাবে ভারসাম্য জাতীয় আয় নির্ধারিত হয়। কেমন? আমি এই টপিকসটা তোমাদের একটু আজকে আলোচনা করব। তাহলে আমার টপিকসটা হচ্ছে সঞ্চয়। এই কোশ্চেনটাও তোমাদের ফ্রিকুয়েন্টলি আসে, বারবার এই কোশ্চেনটা পরীক্ষায় তোমাদের আসে যে সঞ্চয় আমাদের টপিকসটা হচ্ছে সঞ্চয় ও বিনিয়োগের সমতার ভিত্তিতে ভারসাম্য সঞ্চয় ও বিনিয়োগের সমতার ভিত্তিতে ভারসাম্য জাতীয় আয় নির্ধারণ। সঞ্চয় ও বিনিয়োগের সমতার ভিত্তিতে ভারসাম্য জাতীয় আয় নির্ধারণ। ঠিক আছে, আমরা আজকে দেখব যে সঞ্চয় এবং বিনিয়োগের সমতার ভিত্তিতে আমরা কিভাবে ভারসাম্য জাতীয় আয়টা নির্ধারণ করতে পারি। আমরা জানি সামগ্রিক চাহিদা আমাদের হচ্ছে, যদি দুই খাত বিশিষ্ট অর্থনীতি বলি তাহলে সামগ্রিক চাহিদা আমাদের সূত্রটা হচ্ছে y = c + i। এখানে y হচ্ছে জাতীয় আয়, c হচ্ছে কনজাম্পশন বা ভোগ ব্যয়, i হচ্ছে ইনভেস্টমেন্ট বা বিনিয়োগ ব্যয়। আর সামগ্রিক দুই খাত বিশিষ্ট অর্থনীতির ক্ষেত্রে সামগ্রিক যোগান হচ্ছে y = c + s। এক্ষেত্রে y হচ্ছে আমার জাতীয় আয়, c হচ্ছে কনজাম্পশন বা ভোগ ব্যয়, s হচ্ছে সেভিংস বা সঞ্চয়। তাহলে দেখো ভারসাম্য অবস্থায় আমরা দেখি যে সামগ্রিক চাহিদা = হয় সামগ্রিক যোগান। তাহলে সামগ্রিক চাহিদাটা কি? c + i, আর সামগ্রিক যোগানটা কি? c + s। উভয় পক্ষে c কাটাকাটি চলে গেল, থাকলো কি i = s। তাহলে এই i হচ্ছে ইনভেস্টমেন্ট বা বিনিয়োগ,
এস হচ্ছে সেভিংস বা সঞ্চয়। দেখো আমি যে এখানে লিখেছি, এখানে ওয়াই হচ্ছে আমার আয়, সি হচ্ছে আমার ভোগ ব্যয়, আই হচ্ছে ইনভেস্টমেন্ট বা বিনিয়োগ, ঠিক আছে, এস হচ্ছে আমার সেভিংস বা সঞ্চয়। ঠিক আছে, আমি যে ইকুয়েশনগুলো লিখেছি, ওয়াই